হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। সামনে ঈদ উপলক্ষে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি অগ্রিম। বরাবরের মতো আমি আবারও চলে এসেছি এনআরটিভি এবং নাহার ব্লগ থেকে। আপনাদের সাথে আমি আছি এসএন রুমা। আমাদের আজকের অতিথি আমাদের সাথে আছে মডেল এবং অভিনেতা রিকি রিয়াফ। তো আমরা রিকি রিয়াফের সাথে আজকে কথা বলবো, তার সম্পর্কে জানবো। তো চলুন আমরা তার সাথে কথা বলি। রিকি, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আর কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনার কেমন চলছে? চলছে তো। আমরা দর্শক একটা কথা বলে রাখি, রিকি অনেক ব্যস্ত মানুষ। তার সাথে তাকে অনেক সিরিয়াল দিয়ে পরে নেওয়া হয়েছে। বলতে 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 শেষ পর্যন্ত আজকে পেয়েছি, সে এত ব্যস্ত। তো আমরা আজকে আসলে ওর নামটাই আমি উচ্চারণ করতে পারি না, রিকি রিয়াফ। আচ্ছা, আমি প্রথমে তোমাকে একটা প্রশ্ন করতে চাই। রিকি রিয়াফ হয় রকি হয় না হলে রিয়াদ হয়, রিকি রিয়াফ এই নামটা কে রেখেছে? রিকি রিয়াফ নামটা রেখেছে হচ্ছে আমার মামা। আমার মামা হচ্ছে রিকি বলে ছোটোবেলায় ডাকে। তো মামার থেকে আমার এই রিকি নামটা নেওয়া। আর যে রিয়াফ, যেটা আমি যখন রিকি নাম দিয়ে যখন একটা সোশ্যাল মিডিয়াতে আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাই, ওই মুহূর্তে দেখা যাচ্ছে কি যে অনেকগুলো নাম চলে আসতেছে রিকি নাম। তো পরে ভাবলাম যে আমারটা কেন একটু ডিফারেন্ট করা যায়। তো সেই দিক থেকে আমি পরে আমার নামটা ওই রিয়াফটা আমি নিজে অ্যাড করেছি। আচ্ছা, তো রিয়াফটা একটু ডিফারেন্ট মনে হয়, আর অন্য কোথাও ওইভাবে নেই। এই জন্য রিকি রিয়াফ নাম। এই জন্য রিকি রিয়াফ, ওই আমার নাম। নাকি এটা মিডিয়াতে তো তুমি আছো জানি, তো মিডিয়াতে কোনো নাম দেওয়া হয়েছে এরকম? এই নামটাই চলছে। এই নামটাই চলছে রাখা হয়েছে, তো মিডিয়ার কোনো নাম নেই তাহলে? না, মিডিয়ার নাম বলতে আমার আচ্ছা, তো কঠিন নাম রিকি রিয়াফ। আসলে দর্শক আপনারা জেনে রাখুন, নাম হচ্ছে রিকি রিয়াফ। ক্রিটিক্যাল নাম, বলতে গেলে এলোমেলো হয়ে যায়। আচ্ছা, যাই হোক, আপনি পড়াশোনা কোথায় করেছেন? পড়াশোনা করেছি হচ্ছে ঢাকাতে, আমি কলেজ পর্যন্ত পড়েছি। আর নড়াইল থেকে হচ্ছে আমার ইউনিভার্সিটি, আদর্শ ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ, ওখান থেকে আমার ইউনিভার্সিটি বিবিএ করা হয়। আচ্ছা, তো মিডিয়া জগতে কবে আসলেন আপনি? কিভাবে মিডিয়া জগতে আসা আপনার? মিডিয়া জগতে আসা হচ্ছে আমার 2020 সাল থেকে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। তারপরে অনেক চেষ্টা চালিয়ে যাওয়ার পরে দেখতে 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 বিভিন্ন অ্যাড, তারপরে বিভিন্ন জায়গায় অডিশন দেওয়া, এসব চলতেছিল। তো তারপরে আমি একটা প্রোগ্রাম দেখি, মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুকস। ওই প্রোগ্রামে আমি অডিশন দিই। আর অডিশন দেওয়ার পরে ওখানে একটা একটা করে রাউন্ড পার করতে করতে পরে একটা স্টেজে যাই। তো তারপরে আর কি আমার ইন্ডাস্ট্রিতে আসা আর কি। সেই থেকে আমি ইন্ডাস্ট্রিতে আসলাম, একটা পরিচিতি পাই। আচ্ছা, তো আপনি আপনি কি মনে করেন কিভাবে পরিচিতিটা পেয়েছেন এই জগতে এসে? পরিচিতি পেয়েছি, আসলে আমার ওরকম জানাশোনা ছিল না মিডিয়াতে সাথে কমিউনিকেশন বা কীভাবে কার সাথে কথা বলতে হবে জানা, বা আমি কোনো কিছুই আমার কমিউনিকেশন কারোর সাথে ছিল না। তো যখন আমি গ্ল্যামার লুকস থেকে ফার্স্ট রানার আপ হই, আর তারপরে ওখান থেকে মানুষ আমাকে চিনলো এবং জানলো, অনেকেই আমাকে চিনেছে জেনেছে। তারপর সেখান থেকে টুকটাক করে একটু করে কাজ পাওয়া, বা এই ফটোশ্যুট করা, ফটোশ্যুটে ডাকছে আমাকে, বিভিন্ন নাটকে বিভিন্ন ক্যারেক্টার অভিনয় করতে হচ্ছে। তো এইভাবে করে একটু করে কাজ করা, আমার বেশিরভাগই ফটোশ্যুট হয়েছে। এই তো নাটকে টুকটাক কাজ করছে। সামনে তো ঈদ, তো ঈদ উপলক্ষে আমরা এই বিনোদন যাত্রায় আমরা কি দেখতে পাবো আপনার? সামনে ঈদ উপলক্ষে আমার 7টা নাটক আসতেছে। 7টা নাটক? হ্যাঁ, আচ্ছা, 7টা। কোন চ্যানেলে আসতেছে? 7টা নাটক আসতেছে, 4টা যাচ্ছে চ্যানেল আইতে, আর 3টা হচ্ছে ইউটিউবে যাচ্ছে। আচ্ছা, চ্যানেল আই যে 4টি যাচ্ছে, এগুলোর নাম কি হবে? চ্যানেল আই যে 4টি যাচ্ছে, যেমন চ্যানেলে যাচ্ছে সর্বপ্রতি ডাক্তার, তারপর যাচ্ছে জ্বালাও প্রেমের বাতি, জ্বালাও প্রেমের বাতি, আরেকটা কি? সর্বপ্রতি ডাক্তার। আরও আছে, আর 2টা যাচ্ছে, ওই 2টার নাম অবশ্য
রিলিজ হওয়ার পর অবশ্যই আপনারা দেখতে পাবেন। আচ্ছা, তো এগুলো রিলিজ হবে। আচ্ছা, তো শুটিং স্পটে গিয়ে আপনারা তো অনেক সময় শুটিং করেন, অনেক মানুষের সাথে আপনাদের পরিচয় হয়, ইউনিটে অনেক লোকজন থাকে। তো সেই সময় তাদের সাথে মিলেমিশে কাজ করার সময় তাদের সাথে এমন কোনো ঘটনা আছে যে স্মরণীয় হয়ে থাকবে? অনেক ঘটনা তো স্মরণীয় থাকে। তো এইবার লাস্ট যেবার আমি শুটিংয়ে যাই, তো তখন আমার রোজা চলছে হচ্ছে হলো 8 রোজা চলে তখন। তো 8 রোজা চলতেছে, রোজার ভিতর শুটিং। তো তখন শুটিংয়ে তো আজান হচ্ছে হলো 6টা বাজে দেয়। তো আমাদের ডের বেশ কিছু সিন বাকি ছিল। তো তো যখন বুঝতে পারি যে আমাদের ডে শেষ হয়ে যাচ্ছে, নাইট চলে আসতেছে, তো ডের কাজগুলো আমাদের শেষ করতে হবে। তো দেখা যাচ্ছে যে আজানের আগে ওই প্রোডাকশনের যে ছেলেগুলা তারা ওই শরবত নিয়ে দাঁড়ায় আছে, এদিক দিয়ে আমাদের শুটিং চলছে রানিং অবস্থায়। তো আজান হচ্ছে হলো 6টা 5 দিবে, 5:46 বাজে। তখন মসজিদে বিভিন্ন ধরনের খুতবা বা বিভিন্ন ধরনের মোনাজাত হয়। তো ওই মোনাজাতে শুনে আমাদের প্রোডাকশনের যে ছেলেটা সেই ও মনে করছে কি যে আজান দিয়ে দিছে। তো প্রোডাকশনের ছেলেরা প্রথমে নিজে সাথে সাথে শরবত এক গ্লাস খেয়ে তখন আমাদের কাছে শরবত নিয়ে আসছে। আমরা আবার সময় তখন দেখতেছিলাম, সময় দেখে বুঝলাম যে আমাদের এখনো সময় হয় না। 5:46 তো আজান দেওয়ার কথাই না, প্রশ্নই আসে না 5:46 আজান দিবে। তো তারপর প্রোডাকশনের ছেলে তো খেয়ে ফেলছে, খেয়ে আমাকে শরবত সাথেছে। শরবত এখন বাজে 5:46, আজান তো দিচ্ছে মনে হচ্ছে, আমাকে আজান দিচ্ছে, ভালো করে শুনে আয়। পরে ও ভালো করে শুনে দেখে যে না, ওটা আজান দিচ্ছে না, ওটা আসলে হচ্ছে মসজিদে খুতবা হচ্ছে, এরকম কিছু একটা। তো বিষয়টা খুব মজার ছিল। আমরা মানে আমাদের শর্ট চলতেছিল, শর্টে আমরা সবাই হাসতেছিলাম, সবাই হাসে দিছে প্রোডাকশনের ছেলেটা কাণ্ড কারখানা দেখে আর কি। এই আর কি আমাদের মজার স্মরণীয় বিষয়। হ্যাঁ, আসলে মজার ঘটনা, কারণ তার অল্পের জন্য রোজাটা নষ্ট হয়ে গেল, কারণ সে খুতবা শুনে সে আসলে ইফতার করে ফেলেছে। এরকম হয় আসলে মাঝে মাঝে। আচ্ছা, আপনি প্রেম করছেন কয়টা? প্রেম আসলে মানুষের জীবনে সবসময় আসে, সবসময় আসে? মুহূর্তে আসে। আচ্ছা, প্রেম তো করলে করাই যায়। আর রানিং কয়টা আছে? প্রেম কি রানিং থাকে? আবার রানিং থাকে, গ্যাপ হয়ে যায়, থাকে না এরকম? না, ব্রেকআপ হয়ে যায়। ওরকম প্রেম রানিংও নেই, গ্যাপও নেই। কাজের ব্যস্ততা চলছে, কাজ নিয়ে একটু বেশি ব্যস্ত, এই তো কাজ নিয়ে ব্যস্ত। আচ্ছা, এরকম হয় না যে শুটিং করতে গিয়ে অনেক মেয়ে পছন্দ করে ফেললো, প্রেমে পড়ে গেল, এরকম ঘটনা কি ঘটেছে কখনো? না, সেরকমটা অবশ্য হয় নাই। শুটিং করতে গিয়ে পছন্দ করে ফেলে না, এরকম একবার লিফট থেকে আমি নিকেতন একটা হাউসে যাচ্ছিলাম, প্রোডাকশন হাউস। তো লিফটে উঠেছে, পরে আমাকে বলেছে, ভাইয়া আপনাকে তেমন একটা প্রবলেমে দেখছিলাম। হ্যাঁ, প্রবলেমে বলছে, আপনার সাথে কি যোগাযোগ করা যাবে? হয়তো মেয়েটা মিডিয়া রিলেটেড ছিল, তো আমার মতো তখন বিগিনার্স ছিল, নতুন ছিল। তো যেমন আগে যখন আমি করতাম, প্রথম দিনে কমিউনিকেশন বাড়ানোর জন্য কারো কন্ট্যাক্ট নাম্বার এরকম নেওয়া হতো আর কি। তো মেয়েটা লিফট থেকে আমার নাম্বার চায়, দেন মাঝে মাঝে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে। আমার যোগাযোগ ছিল, তাকে কি বেশ কিছু আমার মাধ্যমে কাজও দিয়েছে, সে কাজ করেছে, বেশ কিছু কাজ করেছে, নাটকে কাজ করেছে, ফটোশুটে। মানে তার সাথে লিফটে পরিচয় হওয়ার পর, নাম্বার নেওয়ার পর সে তাকে আপনি কাজও দিয়েছেন? হ্যাঁ, বেশ কিছু কাজ আমাকে বলছিল, ভাইয়া আমি অনেক আশা করি স্বপ্ন নিয়ে এসেছি। পরে আমার কাছে খারাপ লাগলো যে যারা কষ্ট করেছে আমার মতো, অনেক স্ট্রাগল করে আসা যাদের, আমিও এখন স্ট্রাগল করছি, আমি যে অনেক করে চলে গেছি এমন কোনো কিছু না। তো আমিও স্ট্রাগল করছি এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে। তো এই স্ট্রাগলের দিক থেকে আমি বুঝি মানুষের কষ্ট, যখন কেউ অনেক
আশা কষ্ট করে করা অনেক কাউকে বলে যে ভাই আমি কাজ করতে চাই মিডিয়াতে, তো সেই দিক থেকে আমি তাকে আমার দিক থেকে আমি যতটুকু চেষ্টা করেছি আমি তাকে কাজ দিয়েছি, সে কাজ করেছে বা যতটুকু আমার পরিচিতি আছে সেভাবে তাকে সে পরিচয় করা দিয়েছে বিভিন্ন জায়গাতে। বেশ কিছু কাজ আমি তাকে দিয়েছি, সে কাজ করেছে। এখনো কি সে মানুষের কাজ সাথে করছে? পরিচিতি, হ্যাঁ সে ভালো ভালো কাজ করছে। ফুডি অ্যাপে তার ওবিসি হচ্ছে, তারপরে ওটিটিতে কাজ করেছে, তারপরে বিভিন্ন ব্র্যান্ডের ফটোশ্যুটেও হচ্ছে। আচ্ছা, ভালো তো কাজ আপনিও তো করছে। ফটোশুট করেন, তো আপনি এবার ঈদে আপনার কি কি ফটোশুট আসছে? এবার কোন কোন ঈদে brand এর? আসলে নাটকের ব্যস্ততা নিয়ে থাকা হয়েছে বেশি, এখনও কাজ চলছে। এবার আরবি ক্রিয়েশন থেকে পাঞ্জাবির একটি ফটোশ্যুট যাবে, পাঞ্জাবি আর হচ্ছে এই তো। আর জান্স জোন্স থেকে একটা হচ্ছে জামজনের কাজটা কেটে দিয়ে আরবি ক্রিয়েশন থেকে এবার আমার একটা ফটোশ্যুট যাবে পাঞ্জাবি। আর দেখা যাক, কাজ হচ্ছে এই তো। আর এই ঈদে একটা বিশেষ কোরিওগ্রাফিও করলাম ঈদের কাজে। ঈদের কাজ বলতে হ্যাঁ, ঈদের কাজে একটা কোরিওগ্রাফি করলাম, এখানে কিন্তু রাতেশ সেতু দিচ্ছিল, তো তাদের সাথে কাজ করে ভালোই লাগছে। তাদের ইসে ফটোশ্যুটে আমি কোরিওগ্রাফি করেছি ভিডিওতেও, তো ওভারঅল পুরো কাজটা অনেক ভালো হয়েছে। অবশ্যই দেখবেন আপনারা আরবি ক্রিয়েশন থেকে কাজটা, আরবি ক্রিয়েশনের ফটোশ্যুটটা, ওখানে অনেকগুলো কাজ আছে আমার, আপনার ছেলে দেখতে পারেন। আমি ওখানে বেশ কিছু কাজ করেছি। তো ওখানে আমার দেখা যাচ্ছে যে এই লাইলাকে নিয়ে একটা কোরিওগ্রাফি করা আছে, লাইলার একটা কাজের কোরিওগ্রাফি করা আছে আমার। লায়লা বলতে যে লায়লা মামুন, হ্যাঁ, প্রিন্স মামুন। প্রিন্স মামুন, লায়লা, যাদেরকে নিয়ে এত গুঞ্জন, এত সমালোচনা, তাদের নিয়ে একটা, তাদের বলতে শুধু লায়লাকে নিয়ে একটা ফটোশ্যুট করা হয়েছে। সেই ফটোশ্যুটে আমি কোরিওগ্রাফি করেছি। এটা আর কি হচ্ছে এই জুট নিয়েছিল, পাট নিয়ে, যে পাটের একটা শাড়ি ছিল, তো অনেক সমালোচনা হয়েছে ওই শাড়িটা নিয়ে। লায়লা, লায়লা সে শাড়ি পরে ফটোশুট করেছিল। হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে তো অনেক গুঞ্জন চলতেছিল। আচ্ছা আচ্ছা, তো এই যে বিভিন্ন জায়গায় শুটিংয়ে যান, দেশের বর্তমান পরিস্থিতি তো দেখছেনই, সবাই জানে যে দেশের বর্তমান পরিস্থিতি। তো এই যে আপনারা তো বিভিন্ন জায়গায় শুটিংয়ে যান, শুটিং স্পটে যান, বিভিন্ন জায়গায় অভিনয়ের জন্য যান, তো সেখানে সেই ক্ষেত্রে কি আপনাদের কোনো বাধার সম্মুখীন সৃষ্টি হয়েছে কিনা, কোনো সমস্যায় পড়েছেন কিনা আপনারা? হ্যাঁ, অবশ্যই বাধার সম্মুখীন হতে হচ্ছে। আগে বেশ কিছু জায়গায় শুটিং করেছি বা ফটোশ্যুট করেছি, সেখানে দেখা যাচ্ছে যে ওই সরকারি অনুমোদন বা পারমিট ছিল না, সেই ধরনের কোনো সমস্যা জড়িত পড়তে হয় নাই। তো দেখা যাচ্ছে এখন আমরা শুটিংয়ে গেলে সেই স্পটে, সেই পুরোনো স্পটে যখন শ্যুট করতে যাচ্ছি বা আমরা লোকেশন স্পট ভিজিট করতে যাচ্ছি, তো যখন ভিজিট করতে যাই তখনই তারা তাদের কাছ থেকে তো অনুমতি নেওয়া বা পারমিট নেওয়ার জন্য আমাকে জিজ্ঞেস করে যে এখানে ফটোশ্যুট বা কোনো নাটকের শুটিং করা যাবে কিনা। আচ্ছা, এখন তারা বলতেছে যে না, এখন আপনার ওখান থেকে যে পারমিট নিতে হবে, ওখানে যে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাইটা কোথায় করতে হবে? অ্যাপ্লাই দেখা যাচ্ছে যেমন রিসেন্ট একটা গার্ডেন ছিল, জাতীয় একটা গার্ডেন, বন্দা গার্ডেন যেটাকে বলে আর কি, সেখানে আর কি একটা ফটোশ্যুটের কথা চিন্তা করেছিলাম এবার ঈদের আর কি। তো ওটা সবসময় খালিই থাকতো, তো ভেবেছিলাম ওখানে একটা ফটোশ্যুট করবো আর কি আমরা। তো পরে ওখানে যাই, এর আগের বার ওখানে একটা ফটোশ্যুট করা হয়েছে, তো তখন কোনো পারমিশন লাগে না, কিন্তু 5ই আগস্টের পর থেকে আপনার হচ্ছে সব কিছুই তো চেঞ্জ, সব জায়গায় পারমিশন। ওখানে বলতেছে যে আপনার আমাদের বোটানিক্যাল যে গার্ডেন মিরপুর থেকে, সেখান থেকে পারমিট নিয়ে দেন হচ্ছে এখানে ফটোশ্যুট করতে হবে। মানে বোটানিক্যাল গার্ডেন থেকে পারমিশন নিয়ে এই গার্ডেনে আপনার শুটিং করতে হবে? জি, এখন কেন, এটা কি ওই একই মালিক? সরকারি 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 এর জন্য? এটাও সরকারি, ওটাও সরকারি। বলদা গার্ডেনটা এটা ইয়েতে না, যে ওয়ারিতে। ওয়ারিতে? আচ্ছা, ওখান থেকে পারমিট নিয়ে আমার এখানে শুটিং করতে হবে। তো একটা যে টানা হেসরা যে একটা সমস্যা, এখান থেকে যাওয়া, পারমিট নেওয়া, তারপরে এখানে আমরা শ্যুট করা, এবং দেখা যাচ্ছে আমরা স্টুডেন্ট, আমাদের অনেক বাজেট নাও থাকতে পারে, তো একটা জায়গায় পারমিট নেওয়া, আবার এখান থেকে পারমিট নিয়ে এখানে এসে শ্যুট করা। তারা বলতেছে যে স্টুডেন্ট হলে আপনারা স্টুডেন্ট এক্সপেরিমেন্টের জন্য ভার্সিটি থেকে
একটা অনুমতি নেয়, অনুমতি নিয়ে তারপর করে। এখন আমরা তো সব কাজে এক্সপেরিমেন্টাল করাতে ভার্সিটি থেকে তো অনুমোদন নেই না। হুম। এখন সব কাজে দেখা যাচ্ছে আমরা একটা নিজের কস্টিউম ডিজাইন করলাম, সেটা তো ভার্সিটি রিলেটেড। ভার্সিটি রিলেটেড না। ভার্সিটি যেগুলো অ্যাসাইনমেন্ট দেয় সেগুলো দেখা যাচ্ছে যে সেগুলো ভার্সিটির কাছ থেকে তখন অনুমতি নেওয়া যায় সরকারি থেকে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে যেহেতু আমি যখন একটা ডিজাইনার, আমি তো ডিজাইনার না, একটা ডিজাইনার যখন সে একটা ড্রেস ডিজাইন করছে, সে তো অ্যাভেলেবেল 20 পিস 50 পিস ব্যবসার ক্ষেত্রে সে ডিজাইন করে না। সে তার নিজের ভালো লাগার দিক থেকে সে ডিজাইন করছে, আর নিজের একটা ফেস ভ্যালু বা নিজের একটা কাজ সুন্দর দেখানোর জন্য মানুষকে সে ডিজাইন করছে। এটা কিন্তু বিজনেসের দিক থেকে আসে যে না, আমার একটু টাকা লাভ হচ্ছে শুট করে করে এখান থেকে একটা প্রফিট আসতেছে, এমন কোনো কিছু কিন্তু না। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই গার্ডেন থেকে পারমিট নিয়ে, অনুমতি নিয়ে কাজ করাটা হলো অনেক সমস্যার সম্মুখীন পড়তে হয়। দেখা যাচ্ছে ওখানে যে অনুমতি নিতে যাবো, ওখানে একটা সরকারি চার্জ থাকবে, তারপর একটা ফটোগ্রাফার চার্জ থাকবে, মডেলদের একটা চার্জ থাকবে। তো ওভারঅল দেখা যাচ্ছে যে বিষয়টা দাঁড়ায় যে চার্জ দিয়ে মানে একটা প্রফেশনালি যেটা বলা, প্রফেশনালি ওয়ার্ক যেটা বলা, সেই দিক থেকে আমাদের একটা সমস্যা সৃষ্টি হচ্ছে। এই 5ই আগস্টের পর থেকে তার মানে 5ই আগস্টের পর থেকে ঝামেলাটা হচ্ছে আর কি। একটু ঝামেলা মানে যা আগে যেভাবে কোনো পারমিশন লাগতো না বা করা যাইতো, এটা এখন হচ্ছে না। তো স্বাভাবিক, দেশের পরিস্থিতি অন্যরকম, সব কিছুই এখন কি বলে যার যার মতো সে পরিস্থিতি একটু অন্যরকম চলছে। নিউজে দেখছি বিভিন্ন রেপ হচ্ছে, তারপরে হ্যাঁ, ছিনতাই ধর্ষণ। হচ্ছে, ধর্ষণ হচ্ছে। তো এই ধরনের বিষয়গুলো মানে এখন না ওই সোশ্যাল মিডিয়াতে থাকতে ইচ্ছে করতেছে না, যে এই এত মানে সমস্যা জঘন্যতম বিষয়গুলো মানুষের মাঝে তুলে ধরতেছে। যেমন এই ধর্ষণ হচ্ছে, নিজ দিক থেকে দেখতে গেলে এটা খুবই মানে খারাপ লাগে। তো নিউজ ফিডে এগুলো সচরাচর আসতেই আছে। আর বিশেষ করে বাচ্চাদেরকে অ্যাটাক করা হচ্ছে বেশি। attack করা হচ্ছে। তো খারাপ লাগে এই বিষয়গুলো, যে মানুষ বিবেক কত নিচে চলে গেছে, যে নিচু মনের হয়ে গেছে, যে একটা বাচ্চা তাকে ধর্ষণ করতেছে। তো আচ্ছা রিকি, আমি আপনাকে একটা প্রশ্ন করি, যদিও আপনি এই বিষয়ে না, তারপর আমি জানতে চাচ্ছি। যেমন ছোট বাচ্চাদের অ্যাটাক করা হচ্ছে, ছোট বাচ্চা, এই যে পর্দার কথা বলা হয়, তো পর্দা করলে তো একটা বড় মেয়ে মানুষ, মহিলারা, তাদের দেখলে মানুষ একটু অ্যাট্রাকটিভ হবে বা আকর্ষণ আসবে তার প্রতি। কিন্তু ছোট বাচ্চা, একটা বাচ্চা মানুষের সাথে কিভাবে, কি দেখে তাদের প্রতি আকৃষ্ট হলো? বাচ্চা মানে মানুষ আপনার দৃষ্টিতে কি মনে হয় যে আসলে বাচ্চাদের যে ধর্ষণ করা হচ্ছে, এটা কি কোনো চক্র, নাকি এটা আসলে কোনো মানে যারা করছে তারা একটা ব্যক্তিগতভাবেই তারা খারাপ, মানে কি এটা আসলে কি? আসলে সমাজে তো নানান ধরনের মানুষ থাকে। তো আমাদের জানা অনুযায়ী তো প্রতিটা মানুষ তার নিজ রকম, তো আমরা এক একজন এক এক রকম। তো দেখা যাচ্ছে সেই হিসেবে সেই লোকটা মানে তার দিক থেকে আসে, হয়তো লোকটি খারাপ। আমার মতে যে আমার না এই বিষয়ে চিন্তা করলে, ভাবলেই খুব অবাক লাগে যে এত জঘন্যতম কাজ কীভাবে মানুষ করতে পারে। এই যে আসিয়ার যে ঘটনাটা ঘটে গেল, তো এই ঘটনায় আমি খুবই দুঃখ প্রকাশ করছি। আমি ফেসবুকে ঢুকতে পারি না, ওই বিষয়টা আমি মানে বারবার আমার নিউজ ফিডে আসে। এত খারাপ লাগে যে কীভাবে এই লোকটা এত জঘন্যতম একটা কাজ করলো। কঠোরতম কঠোর শাস্তি দেওয়া উচিত। এই মানে কঠোর শাস্তি না হলে না এগুলো থামবে না। আমি এই তেলুগু তামিল একটা মুভি দেখছি, তো ওখানে দেখা যাচ্ছে যে এই ধর্ষণের যে বিষয়টা, এটা নিয়ে একটা মুভি ছিল, মুভিটার নামটা আমার অবশ্য মনে পড়তেছে না। সেই মুভিতে তার দেখা যাচ্ছে যে সেই মুভিতে দেখা গেছিলো যে কঠোর একটা শাস্তি দেওয়া হয়েছে, সেখানে ধর্ষণকারীকে নির্মম তাকে শাস্তি দিয়েছে সমাজে, মানে সবার সামনে। তো এমনভাবে শাস্তি দেওয়া উচিত তাদেরকে, আদালত থেকে যে শাস্তিটা দেয়, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছে, ফাঁসি দিচ্ছে, এটা তো আর মানুষ নিজ চোখে দেখতে পাচ্ছে না।
আড়ালেই ফাঁসি হচ্ছে বা আড়ালেই তাকে শাস্তি দেওয়া হচ্ছে। তো আমার মনে হয় তাকে আড়ালে শাস্তি না দিয়ে সমাজে মানুষের মাঝে একটা প্রকাশ্যে একটা নিউজ কনফারেন্স করে, প্রেস কনফারেন্স করে তারপর তাকে প্রকাশ্য একটা কঠোর শাস্তি দিলে আমার মনে হয় মানুষের ভিতরে একটা ভয় ঢুকবে, সচেতনতা বাড়বে এবং মানুষের প্রতি মানুষের মর্মটা বুঝবে যে মৃত্যু কতটা কষ্টকর, তারপর হচ্ছে শাস্তি কতটা ভয়ানক হতে পারে সেটা আসলে বুঝিয়ে দেওয়া উচিত। আমার যেটা মনে হয় এটা আসলে খুবই দুঃখজনক যে ছোট বাচ্চা, আসলে বাচ্চাদের কি বোরকা পরা উচিত আপনি মনে করেন? যে এখন যেহেতু এটা বুঝলাম, আপনি যেটা বললেন যে একজন মানুষের চরিত্র খারাপ হতে পারে তার কারণে এটা হতে পারে, কিন্তু এই যে পরপর ঘটনাগুলো ঘটলো সবারই কি চরিত্র এরকম যে বাচ্চাদের সাথেই এরকম হচ্ছে? আসলে সেটা কি বলবো, বাচ্চাদের আসলে ভাবে যে বাচ্চারা কিছু বলতে পারবে না, ছোট বাচ্চা বা পরিবার কিছু আগে না, এখন যে হচ্ছে ঘটনা তা না, আগে যেমন আগেও কিন্তু এরকম হয়েছে আমার যেটা মনে হয়, হয়েছে কিন্তু আগে তো মানুষ চুপ ছিল বা আগে দেখা যাচ্ছে যেটা প্রকাশ্য হয় নাই, এত নিউজ হয় নাই। আগে যেমন হচ্ছে ওই যেমন আমি বলি আমার দিক থেকে, আগে দেখা যাচ্ছে যে ওই থানায় গেছে, টাকা পয়সা থানায়ও দিয়ে বা ওই মিটমাট করে ফেলছে, তো দেখা যায় ওই কথাটা না ওই পর্যন্ত আসে নাই বা ওই জিনিসটা না ওই পর্যন্ত আসে নাই, ওইখানে থেমেছিল। এখন প্রকাশ্য আসতেছে, কারণ হচ্ছে এখন মানুষ আর থেমে থাকতেছে না, এখন মানুষ প্রকাশ্য বলা শুরু করছে, এখন মানুষের ভিতরে ভয় নেই, এখন মানুষ প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিনিয়ত মানুষ মাঠে নামতেছে, প্রতিটা বিষয় নিয়ে মানুষ কথা প্রতিবাদ করছে। তো এখন প্রতিবাদের সময় হয়েছে, এখন অন্যায় অপরাধগুলো ওইভাবে ভেসে উঠতেছে, ঠিক আছে, যার জন্য সবার সামনে আসতেছে। আচ্ছা, আমরা তো অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, অনেক কথাই হলো আপনার সাথে, অনেক কিছুই জানলাম। তো আমাদের প্রোগ্রামে এসে আপনার কেমন লাগলো আর দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। সবসময়ের মতো আপনার প্রোগ্রামে এসে ভালোই লাগলো। আমি খুবই দুঃখিত, এর আগেও 2-3 বার আমাকে বলেছেন প্রোগ্রামে আসার জন্য, আমি আমার ব্যস্ততার কারণে আপনার সাথে দেখা করতে পারিনি বা আপনার প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করতে পারিনি। তো এই বিষয়ের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো দর্শকের উদ্দেশ্যে আমি বলবো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নাহার ব্লগকে আপনারা সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। নাহার ব্লগ ফেসবুক পেজে যাচ্ছে, আর তার NRTV আছে ইউটিউব চ্যানেলে, সেখানেও যাচ্ছে। তো আপনারা সবগুলো জায়গা থেকে তাকে সাবস্ক্রাইব করবেন, যেমন ইউটিউব, ফেসবুক, সব জায়গা থেকে। আর নাহার ব্লগের পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, এত সুন্দর করে সময় নিয়ে ধৈর্য ধরে আমাদের এই বক্তব্যগুলো শুনলেন, আমাদের এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করলেন, ধন্যবাদ। সবশেষে আরও একটি বিষয় আপনাদেরকে বলতে চাই, সচেতন থাকবেন আপনারা। এখন দেশে ছিনতাই বেড়ে গেছে, তারপর হচ্ছে আপনার ধর্ষণ ডাকাতি সব বেড়ে গেছে। তো সামনে যেহেতু আমাদের ঈদ, তো এই ঈদকে ঘিরে অনেক চুরি ডাকাতি ছিনতাই হবে, তো আপনারা নিজেরা সচেতন থাকুন, অন্যদেরকেও সচেতন করুন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ রিকি আপনাকে। তো বন্ধুরা, আমাদের প্রোগ্রাম আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রিকির মতো আমিও বলতে চাই, সামনে ঈদ উপলক্ষে অনেক টার্গেট থাকতে পারে চোর ডাকাতদের, তাই সবাই ঘরে ঘরে সতর্ক থাকুন। বাচ্চাদেরকে, মেয়ে বাচ্চা বিশেষ করে ছোট বাচ্চাদেরকে সাবধানে রাখুন, বাইরে একেবারেই ছাড়বেন না একা, এমনকি দোকানেও ছাড়বেন না একা, বাচ্চাদের সাথে রাখবেন। সবাই সবসময় বাচ্চাদের সঙ্গে করে নিয়ে যাবেন, যেখানে যান না কেন বাচ্চাদের সাথে রাখবেন সবসময়। মেয়ে ছেলে কোনোটারই এখন ভরসা নাই, সবারই এখন মানে লাইফ রিস্ক, সবারই। যুবকরা কিন্তু ধর্ষণ হচ্ছে, নারায়ণগঞ্জে কিন্তু এক যুবক ধর্ষণ হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ, কিভাবে? এটা নিউজ দেখলাম আমি সেদিন। নারায়ণগঞ্জে এক যুবক হচ্ছে আপনার জরুরি কাজের কথা বলে তাকে ডেকে তাকে ধর্ষণ করেছে। আচ্ছা, এই যে দেশের পরিস্থিতি বুঝতেই পারছেন, অনেক জানা অজানা ঘটনা আছে যেগুলো আমরা অনেকেই জানি না।
অজানা ঘটনা যেগুলো অনেকে জানে আমরা জানি না, আবার আমরা যেগুলো জানি অনেকে জানে না, এরকম আছে। এরকম অনেক ঘটনায় অনেক জায়গায় অনেক অলিগলি পথে ঘাটে রাস্তাঘাটে ঘটছে, যেগুলো প্রকাশ্যে আসছে সেগুলো জানতে পারছি, যেগুলো আসছে না জানা যাচ্ছে না। তো যাই হোক, এই হচ্ছে আমাদের দেশের পরিস্থিতি। আপনারা সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর অবশ্যই ঈদ ভালোভাবে কাটান সে প্রত্যাশা করি। সবাই ভালো থাকুন, টাটা।